দেখুন, মুখ্যমন্ত্রী সেদিন যে কর্মটি করেছেন, সেই কর্মটি হচ্ছে দুষ্কর্ম এবং বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ সংগঠিত করেছে। চারিদিকে দেখুন হাহাকার অবস্থা। বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, চূর্ণ-বিচূর্ণ হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে। মহিলা সাংবাদিক মার খাচ্ছেন, অত্যন্ত গর্হিত কাজ। একজন সাংবাদিক, তিনি তার স্বাধীন পেশা করতে গেছেন। তাকে কোনোভাবেই কেউ তার কাজ করা থেকে বিরত রাখতে পারেনি। উল্টে তাকে মহিলা হওয়া সত্ত্বেও তিনি মার খেয়ে গেলেন। কেন? জেড ক্যাটেগরি নিরাপত্তা পেলে সে গিয়ে দুষ্কর্ম করতে পারে, কোথায় কোন আইনে বলা আছে? কালকে কি মানে যদি কেউ জেড ক্যাটেগরি নিরাপত্তা পাওয়া কোনো ব্যক্তি যদি মার্ডার করতে যায়, ডিজি পুলিশ তার সাথে চলো ঠিক আছে আপনাকে মার্ডার করিয়ে নিয়ে আসি। এ কথা বলবেন? রেপ করতে হ্যাঁ, রেপ করতে গেল জেড ক্যাটেগরি নিরাপত্তা রক্ষী, রেপ করতে গেল ডিজি পুলিশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চলো ঠিক আছে আপনি ভালো করে রেপ করে নিন, আমি তারপরে আপনাকে নিরাপত্তা দিয়ে যাবো। আমি ভোট পেয়েছি মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি গুন্ডা ছাড়িয়ে আনতে পারি। আমি নিজাম প্যালেসে ঢুকে যেতে পারি। আমি ইডি সার্চ চলাকালীন ফাইল চুরি করতে পারি। এগুলো পারেন না। মিডিয়ায় বলার জন্য একজন আইপিএস অফিসারের সার্ভিস টার্মিনেট হয়ে যাচ্ছে। আর এ গিয়ে ফাইল চুরি করে নিয়ে আসছে, তার কিছু হচ্ছে না। যত সময় যাবে সেগুলো কি আপনার মনে হয় ইনট্যাক্ট রেখে দেবে? সেগুলো সব হাওয়া করে দিয়ে নতুন কোনো ডকুমেন্ট ভরে দেবে, দিয়ে বলবে এটাই ছিল। দেখুন, মুখ্যমন্ত্রী সেদিন যে কর্মটি করেছেন, সেই কর্মটি হচ্ছে দুষ্কর্ম এবং বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ সংগঠিত করেছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যাতে এই গোটা রাজ্যে রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, সেই জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। উল্টে তিনি আইন ভঙ্গ করছেন। ডিজি পুলিশ এবং পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে মুখ্য সচিব সঙ্গে যাচ্ছে। কেন? আসলে উনি যেটা চান সেটা হচ্ছে এনআরকি। এর আগে মনে থাকবে নিশ্চিত ভাই আপনাদের, উনি থানা থেকে অপরাধী ছাড়িয়ে এনে বলেন আমি গুন্ডা কন্ট্রোল। নিজাম প্যালেসে পৌঁছে যান। উনি সিবিআই তদন্তের ক্ষেত্রে। উনি রাজীব কুমারকে নিয়ে রাস্তায় বসে পড়েন রাজীব কুমারের কাণ্ডে। উনি রাজীব কুমারকে নিয়ে ইডির সার্চ চলছে যেখানে, সেখানে পৌঁছে যাবেন। কি হচ্ছে কি? আসলে উনি আইন মানতে চান না। উনি আইন ভঙ্গ করতে চান এবং আইন ভঙ্গকারী পদক্ষেপ গ্রহণ করেন এবং একটার পর একটা পদক্ষেপ গ্রহণ করে উনি বেসিক্যালি এটাই বোঝাতে চান, অপরাধীদের এই বার্তাই দিতে চান যে আইন ভঙ্গ করার, এবং এক্সাক্টলি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আইন ভঙ্গ করে, সেম কাণ্ড গোটা রাজ্য জুড়ে হবে। রাজ্য জুড়ে একটার পর একটা আইন ভঙ্গকারী পদক্ষেপ দেখছেন। ফারাক্কা, চাকুলিয়া, বেলডাঙ্গা ঘটছে। উনি এদিকে মন্দির উদ্বোধন করছেন আর এদিকে চারিদিকে দেখুন হাহাকার অবস্থা। বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে। মহিলা সাংবাদিক মার খাচ্ছেন, অত্যন্ত গর্হিত কাজ। একজন সাংবাদিক, তিনি তার স্বাধীন পেশা করতে গেছেন। তাকে কোনোভাবেই কেউ তার কাজ করা থেকে বিরত রাখতে পারেনি। উল্টে তাকে মহিলা হওয়া সত্ত্বেও তিনি মার খেয়ে গেলেন। কেন? এই কাণ্ডটি ঘটছে, এই কাণ্ডগুলো ঘটছে তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আইনের শাসন প্রতিষ্ঠা হোক এটা চান না। একজন মহিলা সাংবাদিক, তার রীতিমতো তাকে ফিজিক্যালি এমন ইনজোর করা হলো ফিরদৌসদা, তিনি রীতিমতো হসপিটালে অ্যাডমিট হয়েছেন এবং বলছি সারা শরীরে ব্যথা, ক্যামেরা পার্সনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। এই কোন রাজ্যে বাস করছি আমরা? নির্বাচন তো এখন অনতি দূরে। শুধু তাই না, আপনি ভাবুন যে নির্বাচন দূরে, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট ডিক্লেয়ার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার প্রার্থী তালিকা ওখানে ছিল, নির্বাচনী স্ট্র্যাটেজি ওখানে ছিল। আমি যদি তর্কের ক্ষেত্রে ধরেও নিই যে নির্বাচনী স্ট্র্যাটেজি ছিল, প্রার্থী তালিকা ছিল, আপনার কে অধিকার দিয়েছে সেখানে একটা সার্চ চলাকালীন আপনি গিয়ে সেখান থেকে কি এভিডেন্সেস নিয়ে পালিয়ে আসবেন? ওগুলো ইডি তো বলছে কি এভিডেন্সেস নিয়ে পালিয়ে গেছে, প্রেস রিলিজ করে বলেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি এখনো পর্যন্ত সেই এভিডেন্স গুলো কেন কালেক্ট করছে না ইডি। ইডির তো সেদিনই উচিত ছিল ওকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া, তারপরে আদালতে এসে বলা যে দেখো যেহেতু উনি পুলিশ মন্ত্রী, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে উনি এই ওনার আওতাধীন কোনো
যে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করতে পারবেন না, অন্য কোনো এজেন্সিকে দেওয়া হোক, সিবিআই কে দেওয়া হোক। এই ফিরিয়াদ তো আগে গ্রেপ্তার করে হ্যান্ডেড ওভার করে তারপরে এসে বলা উচিত ছিল। উল্টে তো মানে ইডি সেখানে দাঁড়িয়ে দেখেছেন, পুলিশ আধিকারিকরা সঙ্গ দিয়েছেন, ডিজি পুলিশ সঙ্গ দিয়েছেন। এই দুষ্কর্ম ও অ্যাবেটার হিসেবে তো ওদেরও তো একই শাস্তি হওয়া উচিত। শুধু তাই না, ওদের বিরুদ্ধে যে সমস্ত পুলিশ আধিকারিক ছিলেন, আইপিএস আধিকারিক ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন, তাদের বিরুদ্ধে তো ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট হওয়া উচিত। তাদের সামনে দুষ্কর্ম ঘটছে, তারা সেই দুষ্কর্মকে প্রশ্রয় দিচ্ছে। এটা তো হতে পারে না। আপনি দুষ্কর্মকে প্রশ্রয় দিতে পারেন না, উৎসাহ প্রদান করতে পারেন না। আপনার উচিত ছিল সেখানে প্রহিবিট করা। আপনি পুলিশ আধিকারিক, আপনি বলছেন আমি অবাক হয়ে গিয়ে শুনছিলাম। বলছে যে জেড ক্যাটেগরি নিরাপত্তা পায়, তাই নাকি ডিজি পুলিশ ছিল। তো হ্যাঁ, তাহলে 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 তো বিরোধী দলনেতাও তো জেড ক্যাটেগরি নিরাপত্তা পান। তাহলে ডিজি পুলিশ বিরোধী দলনেতার পিছন পিছন ঘুরে বেড়াবেন। আর জেড ক্যাটেগরি নিরাপত্তা পেলে সে গিয়ে দুষ্কর্ম করতে পারে, কোথায় কোন আইনে বলা আছে? কালকে কি মানে যদি কেউ জেড ক্যাটেগরি নিরাপত্তা পাওয়া কোনো ব্যক্তি যদি মার্ডার করতে যায়, ডিজি পুলিশ তার সাথে চলো ঠিক আছে আপনাকে মার্ডার করিয়ে নিয়ে আসি, এ কথা বলবেন? রেপ করতে হ্যাঁ, রেপ করতে গেল, জেড ক্যাটেগরি নিরাপত্তা রক্ষী রেপ করতে গেল, ডিজি পুলিশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চলো ঠিক আছে আপনি ভালো করে রেপ করে নিন, আমি তারপরে আপনাকে নিরাপত্তা নিয়ে বাড়ি চলে যাবো। আর ডিজি পুলিশ এসে ইয়েতে বলবে, কোর্টে এসে দাঁড়িয়ে বলবে হ্যাঁ হ্যাঁ আমার তো দায়িত্ব ছিল ওনাকে, ওনার নিরাপত্তা দেখা, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কি করে রেপ করেছেন উনি। এটা বলা ডিজি পুলিশের কাজ? বোকা বোকা কথা বলে। এই সমস্ত যুক্তি কোথাও যুক্তিসম্মত, কোথাও আইনসঙ্গত যে যুক্তি। কোনো লোক বলবে যে কি যুক্তিসঙ্গত আইনসঙ্গত। আপনি একজন এই রাজ্যে বা এই দেশে একজন নিরাপত্তা কিসের জন্য পান? একজন সাংবিধানিক পদাধিকারী নিরাপত্তা পান সেই কার্যটি পরিচালনা করার জন্য, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য, দুষ্কর্ম বা রেপ করার জন্য না। এই দেশে রাষ্ট্রপতি বা রাজ্যপালদের যে লিগাল ইমিউনিটি রয়েছে, সেটা তাদের ওই 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 পদে অধিষ্ঠিত থেকে সেই কার্যটি পরিচালনা করার জন্য লিগাল ইমিউনিটি রয়েছে। কাল সকালবেলায় উঠে মনে হলো যে না, একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী, না চলো সকাল থেকে আমি দুষ্কর্ম করতে শুরু করি, না না ওকে গ্রেপ্তার করা যাবে না, কেন ও প্রধানমন্ত্রী বা উনি মুখ্যমন্ত্রী, কোন আইনে বলা আছে এসব? তো এসব বোকা বোকা কথা। কেউ ভোট পেয়েছেন মানেই যা ইচ্ছা তাই করতে পারেন না। কালকে যদি এই কোন হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি কালকে বলতে শুনবেন না না ঠিক আছে আমি হাইকোর্টের প্রধান বিচারপতি, আমি গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ার সামলাবো, পারেন বলতে? বা মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে না না আমি মুখ্যমন্ত্রী, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, আমি গিয়ে বিচারপতির চেয়ারে বসে পড়ে আমি বিচার করবো, পারেন না। কেন পারেন না? তার কারণ আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে কে কোন কাজটি করবেন। এই সাংবিধানিক পদাধিকারীদের যেমন ওই সাংবিধানিক পদটি আছে, সেই পদের রেসপন্সিবিলিটি রয়েছে। ফলে আমি ভোট পেয়েছি মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি গুন্ডা ছাড়িয়ে আনতে পারি, আমি নিজাম প্যালেসে ঢুকে যেতে পারি, আমি ইডি সার্চ চলাকালীন ফাইল চুরি করতে পারি। এগুলো পারেন না। আমি তো মনে করি সেদিনই ঘাট চেপে ধরে ওকে গ্রেপ্তার করা উচিত ছিল, এবং তারপরে ইডির উচিত ছিল আদালতে এসে মামলা করে সিবিআই এই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য প্রেয়ার করা। কিন্তু সেটা করেননি। এখনো পর্যন্ত কি এভিডেন্স উদ্ধার হলো না। সাসপেনশন চাইছে। আরে সাসপেনশন কেন? বলুন ডিপি ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করবে। সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। সুপ্রিম কোর্ট অনেক দিন আগে বলে দিয়েছে। সাসপেন্ডেড থাকবেন কি হবে? বাড়িতে বসে বসে 50% বেতন পাবেন। আপনি তাহলে কি চাইছেন এক্ষেত্রে ইডির যে যারা যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তাদের সার্ভিস টার্মিনেট করা উচিত। ইনক্লুডিং ডিজির কথা যা যার যে 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 থাকবে, এই হয়েছে তো। এই আইপিএস অফিসারের সার্ভিস টার্মিনেট হয়নি নাকি? রিটায়ারমেন্টের 1 মাস পূর্বেই ইসরাত জাহান কেসে, ইসরাত জাহান ফেক এনকাউন্টার কেসে সতীশ চন্দ্র ভার্মা, তিনি আইপিএস অফিসার ছিলেন 1986 এর ব্যাচের, যদি খুব ভুল না করে। তো তার যেদিন রিটায়ারমেন্ট তার 1 মাস আগে তার সার্ভিস টার্মিনেট হয়েছে সেই আইপিএস অফিসারের। চ্যালেঞ্জ করেছিলেন, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত চ্যালেঞ্জ হয়েছে। জাজমেন্ট আপনি পেয়ে যাবেন, এখনই গুগল সার্চ করুন পেয়ে যাবেন।
ফলে দেখুন, আইপিএস অফিসার যদি তিনি তার যে বিধিবদ্ধ কাজ সেটা না করে অন্য কাজ করে, এবং তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল জানেন তো? মূল অভিযোগ কি জানেন? এতে তো গরিত দুষ্কর্ম করেছে, যে সে ওই মিডিয়াতে বাইট দিয়েছে, মিডিয়াতে বলেছে, সরকারের পারমিশন ছাড়া মিডিয়াতে বলেছে, এই অভিযোগে। মূলত এটাই মূল অভিযোগ। ভাবুন একবার, মিডিয়ায় বলার জন্য একজন আইপিএস অফিসারের সার্ভিস টার্মিনেট হয়ে যাচ্ছে, আর এ গিয়ে ফাইল চুরি করে নিয়ে আসছে, তার কিছু হচ্ছে না। মিলিজুলি খেলা ছাড়া আর কি বলবেন? সাসপেনশন চাইছেন, কেন সাসপেনশন? সার্ভিস টার্মিনেট করুন। আমি বলবো ফিরোজদা, আগামী 31শে জানুয়ারি রাজীব কুমার কলকাতা পুলিশের ডিজি তিনি রিটায়ার করছেন। এরপরে কিন্তু 3রা ফেব্রুয়ারি আগামী শুনানি রয়েছে। রাজীব কুমার কথা সত্যি কি বিপদে পড়ে গেলেন, বিপাকে পড়ে গেলেন? রাজীব কুমারকে তো সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে, সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে, যাতে উনি রিটায়ার করে যেতে পারেন সুন্দর করে, রিটায়ার করার পরে সুন্দর করে। ফলে এটা দেখুন, আমি মনে করি যে সে যে কোনো ব্যক্তি হতে পারেন, তার কোনো অধিকার নেই দুষ্কর্ম করার। হ্যাঁ, আমি যদি মনেই করতে পারতেন যে ওটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আপনার আদালতে আসা উচিত ছিল। আদালতে এসে বলতেন যে ইডি আমার এরকম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রাখা ছিল, ইডি হানা দিয়ে আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে গেছে, সেটা যাতে, সেই তথ্য যাতে লিক না হয়, সেই মামলা পরের দিন করতে পারতেন। আপনার তো আইন হাতে তুলে নেওয়াটা তো একদম অনুচিত হয়েছে, উনি আইন হাতে তুলে নিয়েছে, ফলে এটা করতে পারেন না। কিন্তু সুপ্রিম কোর্টে রাজীব কুমার, মনোজ ভার্মা, প্রিয়ব্রত বাবুকে এত সাসপেন্ড করার নির্দেশ দেওয়ার আর্জি ছিল ইডি, যেমনটা আপনিও বললেন। কলকাতা পুলিশ ওটা সফট স্টেপ, ওটা সফট স্টেপ। সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা, সুপ্রিম কোর্ট অনেকদিন আগে বলেছে। আপনার যদি পদক্ষেপ নিতেই হয়, ডিপি ইনিশিয়েট করে সার্ভিস টার্মিনেট করাবেন। ওসব এই জনগণকে বোকা বানিয়ে লাভ নেই। সাসপেনশনে থাকা মানে হচ্ছে 50% বেতন পেয়ে, সাবসিস্টেন্স অ্যালায়েন্স বলা হয়, এই সাবসিস্টেন্স অ্যালায়েন্স পেয়ে সে দিব্যি সুন্দর করে সকালবেলায় মর্নিং ওয়াক করবে, তারপরে এসে সুন্দর করে একটু ব্রেকফাস্ট করবে, তারপরে সুন্দর করে একটু পেপারটা পড়বে, পায়ের উপর পা তুলে, তারপরে একটু ভাত টাত খেয়ে একটু লাঞ্চ টাঞ্চ করে সুন্দর করে একটা ঘুম দিয়ে দেবে। তারপরে সুন্দর করে বিকেলে উঠবেন, উঠে আবার একটু চাটা খেয়ে একটু টিভিটাকে দেখে সুন্দর করে আবার শুয়ে পড়বেন, রাত্রে একটু হালকা ডিনার করে। এবং তিনি বসে বসে বেতন পাবেন। এটাই হচ্ছে সাসপেনশন। বুঝতে পেরেছেন? এইটা করার জন্য তিনি বসে বসে বেতন পাবেন। সরকার এটা চাইছে, আর আপনি জনগণ বোকা হচ্ছেন। সাসপেনশন মানে বিরাট শাস্তি। পরিকাঠামো ভেঙে পড়বে তো এরকম ভাবে। সরকার যদি, একটা রাজ্যের সরকার যদি এইরকম বিষয় চায়, তাহলে তো পরিকাঠামোগত দিক থেকে থাকবে না পশ্চিমবঙ্গ। সেটাই তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন, এনার্কি। সব জায়গায় এনার্কি তৈরি হোক, আইনের শাসন চলবে না, রুল অফ ল চলবে না, একটা ললেস স্টেট। উনি একজন অ্যানার্কিস্ট। আমি বলবো ফিরদৌসদা, রাজ্য সরকারের তরফ থেকে তাদের আইনজীবী, বিশেষ করে অভিষেক মানুষ, কিন্তু তিনি বলছেন যে জেট ক্যাটাগরি সিকিউরিটির প্রশ্নটা যখন এলো, যে কিছু অচেনা লোক ওই জায়গায় সেদিনকে ঢুকেছে, এই খবর শুনেই কিন্তু সেখানে পৌঁছেছিলেন ডিজিপি। এবং আরো একটি কথা, এর বিপক্ষে ইডির অপর আইনজীবী এসবি রাজু সওয়াল করেন যে এখানে ভয় দেখানো, ডাকাতি বা লুটপাটের মতো ঘটনা ঘটেছে। কি বলবেন? আচ্ছা, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে একটা অপরিচিত কিছু লোক কারোর বাড়ি ঢুকেছে। আচ্ছা, কোন বাড়িতে অপরিচিত লোক ঢোকার জন্য ডিজিপি ছুটে যায় বলেন তো? ডিজিপির কাজ যে কোন বাড়িতে অপরিচিত লোক ঢুকে গেলে সেখানে গিয়ে উপস্থিত হওয়া? সব বাড়িতে জানতো? সব বাড়িতে জানতো? জান না তো। কখনো বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গ দিয়েছে, কখনো অপরিচিত লোক ঢুকে গেছে। দেখুন, ডিজি পুলিশের কাজ যা, সেটা হচ্ছে গোটা রাজ্যের যে পুলিশ বাহিনী রয়েছে তাদের প্রপারলি নিয়ন্ত্রণ করা, যাতে আইনের শাসন প্রতিষ্ঠা রাখে। সেটা ডিজি পুলিশের কাজ হতে পারে। কার বাড়িতে কে
লোক ঢুকলো, নিশ্চিতভাবে তিনি দেখতে পারেন, না দেখার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সাধারণভাবে ডিজি পুলিশ কারোর বাড়িতে লোক ঢুকছে এটা দেখার জন্য কি ডিজি পুলিশ যান? না কোনো জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলে সকল জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া ব্যক্তিদের পিছন পিছন ডিজি পুলিশ ঘুরে বেড়ান? আমি জিজ্ঞেস করবো ফিরদৌস, সমস্ত পক্ষকে আগামী 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং আমি বলছি যে যে সমস্ত ডিজিটাল ডিভাইসের মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন সেই তথ্য সংরক্ষণ করার কথা বলা হচ্ছে, যে যেখানে তল্লাশিও চলেছে তার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ, স্টোরেজ ডিভাইস সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত। ঠিক কি হতে চলেছে? দেখুন, তদন্তভার হয়তো অন্য তদন্তকারী সংস্থার হাতে যাবে। তার ১ম কাজ হওয়া উচিত মুখ্যমন্ত্রীকে কাস্টডিতে নেওয়া। তার কারণ হচ্ছে তিনি একটি কগনিজেবল নন বেলেবল অফেন্স সংগঠিত করেছেন। তিনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পারসন। তিনি যেকোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, যেকোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারেন। এরকম ব্যক্তিকে জেলের বাইরে রাখা যায়? ধরে জেলে ভরা উচিত। দিয়ে এই তদন্ত প্রক্রিয়াটি অতি দ্রুততার সঙ্গে শেষ করে, আর ওই এভিডেন্স গুলো, যেহেতু কি এভিডেন্সেস বলছেন, তাই ওগুলোকে আবার রিকালেক্ট করে তারপরে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। কালেক্ট করা সম্ভব? দেখুন, ওই ডকুমেন্ট রাখবে কিনা আমার সন্দেহ আছে। ওই দেখবেন হয়তো গিয়ে হয়তো একটা জাগো বাংলা ক্যালেন্ডার পাবেন, মমতা ব্যানার্জির কবিতা পেতে পারেন। সেই ডকুমেন্ট কি আর পাবেন? আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, যে রাজ্য সরকার কি প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে কি হলফনামা জমা দেবে আদৌ? হলফনামা তো আদালতের নির্দেশ দিয়ে। যদি না দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই আদালত উইদাউট এফিডেভিট শুনে নিতে পারবেন। যদি আদালত মনে করেন যে শুনবেন, সেটা আদালতের সম্পূর্ণ বিষয়। আর আবার যদি হলফনামা টাইমলি না দেন, এক্সটেন্ড হয়, টাইম এক্সটেন্ড হয়। ফলে সাধারণভাবে ২-১ বার টাইম এক্সটেন্ড হয়ই। ফলে টাইম এক্সটেন্ডও হতে পারে। একদমই। আমি বলবো যে কারণ হচ্ছে ওই যে এফআইআর গুলো ইডির অফিসিয়ালসদের বিরুদ্ধে করা হয়েছিল, ৪ টি এফআইআর, সেগুলো তো সব অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে যে ওই দিন সিসিটিভি কাজ করছিল না। আইনগতভাবে এই যুক্তি কি মুখ্যমন্ত্রীর পক্ষে যেতে পারে, নাকি এতে সন্দেহ বাড়ে? দেখুন, সেটা সিসিটিভি যদি কাজ নাও করে, সেটা বোঝা যায়। কবে থেকে কাজ করেনি, লাস্ট কবে এখানে কাজ করেছে, সেগুলো কিন্তু সহজেই অ্যাসার্টেন করা যায়। ফলে এটা বলে খুব একটা পার পাবেন না। কারণ হচ্ছে আদালত রায় দিয়ে বলে দিয়েছে নির্দেশে যে ওগুলো সব সংরক্ষণ করতে হবে। ফলে আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, মুখ্যমন্ত্রী ধরা পড়ে যাবে সেজন্য ডিলিট করে দিই, ও কাজ হবে না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, আমি অনেকদিন আগে থেকে বলছি, যেদিন ঘটনা ঘটে সেদিন থেকেই বলছি, যে যেকোনো সার্চ প্রিমিসিস এ ভিডিওগ্রাফ করতে হয় এবং সেটি পাঠিয়ে দিতে হয়। সেদিন ভিডিওগ্রাফ হওয়া উচিত, ১ম কথা। ২য় কথা হচ্ছে এই সার্চ প্লেসে কিভাবে ভিডিওগ্রাফ করতে হবে তার একটা এসওপিও আছে। ফলে সেগুলোকে সমস্ত তদন্তকারী সংস্থা সেটা মেনে চলা উচিত। ফলে সেই ভিডিওগ্রাফ থাকলে খুব পরিষ্কার হয়ে যাবে। কারণ সার্চ প্লেসে যদি ইডি ভিডিওগ্রাফ করে, আমি যদি তর্কের ক্ষেত্রে ধরেও নিই যে সিসি ক্যামেরা কাজ করছে না, সেই ভিডিওগ্রাফ থেকেই পরিষ্কার হবে যে মুখ্যমন্ত্রী গিয়ে আসলে কি করেছে। আমি আরেকটা বিষয় আপনার কাছে প্রশ্ন করবো, যে একটি বিষয় রাজ্য সরকারের আইনজীবীরা বলেন, আর্গিউ করেন এই বিষয়টাতে, যে সেদিনকে ইডি তদন্তে এসেছিল সকাল ৬টা ৩৫-এ, তারা পুলিশকে, রাজ্যের পুলিশকে ইনফর্ম করছে সকাল ১১টা ৩৫-এ। এটা কতটা যুক্তি সাপেক্ষ? দেশে হতেই পারে। অবশ্য বিভিন্ন তদন্তকারী সংস্থা তারা জানেন ভালো করে কিভাবে ট্যাক্টফুলি এই ধরনের তদন্ত করতে হয়। আপনার মনে হয় যে মানে যদি পুলিশকে আগে জানিয়ে দিত প্রতীকজনের বাড়িতে, ইডি গিয়ে সার্চ করতে যাচ্ছে প্রতীকজনের বাড়িতে, আগে পুলিশকে জানালে প্রতীকজনের বাড়িতে কোনো ডকুমেন্ট থাকবে, সেন্সিটিভ ডকুমেন্ট বা চুরির ডকুমেন্ট থাকবে? যার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী ছুটে যায়, সেই পুলিশ মন্ত্রীর অধীনস্থ কোনো পুলিশকে ইনফরমেশন দিলে সেই ইনফরমেশন কারো কাছে পৌঁছবে কি পৌঁছবে না, এর কোনো গ্যারান্টি রয়েছে? ফলে এই দেখুন, আদালতে যাই বলুক না কেন বা কভার আপ করার জন্য স্টোরি যাই দেখ না কেন, তদন্তকারী সংস্থা জানে কিভাবে তদন্ত করতে হয়। ঠিক আছে? ফলে ইনফরমেশন দিয়ে মানে আমি আসছি, সব ডকুমেন্ট রেখে দাও। ও অনেক কিছু হয়। দেখুন, তদন্ততে অনেক কিছু হয়। সব কথা কি আর মানে ক্যামেরার সামনে হয়? বা আদালতে সব কথা কি হয়? তদন্তে অনেক কিছু হয়। মুখ্যমন্ত্রীর কি বিপদ বাড়ছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কি বিপদ বাড়ছে? দেখুন, অপেক্ষা করুন।
আমি বলবো শেষ একটা প্রশ্ন আপনার কাছে। এই যে গতকালের শুনানি হলো, এরপরে কি ইডির তদন্তের গতি আরো বাড়বে নাকি আগের মতোই তদন্ত চলবে? কারণ গত ৭২ ঘন্টায় ফিরদৌসা ইডি অফিসারদের ভিড় কিন্তু বাড়ছে কলকাতায়। এর সংকেতটা ঠিক কোন দিকে? ও সব ইডি অফিসারদের সংখ্যা কেন বাড়ছে বা আদৌ বাড়ছে কিনা সেই নিয়ে ইডি বক্তব্য রাখতে পারবেন। আর এই দেখুন, যদি পদক্ষেপ নেওয়ার থাকতো তাহলে ইমিডিয়েট সেদিনই উচিত ছিল, ওই যদি সত্যি সত্যি কি এভিডেন্সেস হয়ে থাকতো সেদিনই কালেক্ট করা। তার কারণ হচ্ছে যত সময় যাবে সেগুলো কি আপনার মনে হয় ইনট্যাক্ট রেখে দেবে? সেগুলো সব হাওয়া করে দিয়ে নতুন কোনো ডকুমেন্ট ভরে দেবে, দিয়ে বলবে এটাই ছিল। একদমই আমি বলব বিচারপতিরা এও বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালানোর সময় তিনি ধর্ণা দিয়েছেন, বাধা সৃষ্টি করেছেন, একটা প্যাটার্নে পরিণত হয়েছে। কোথাও গিয়ে মানে সেটা তো মানে অর্ডার দেওয়ার আগেও বিচারপতি উল্লেখ করলেন। কিন্তু এটা ঠিক কি ভাবমূর্তি যাচ্ছে রাজ্যে? ও অত্যন্ত মানে সত্যি কথা, অত্যন্ত দুঃখজনক যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোর বলে গোটা দেশের মানুষ দেখছে, কারণ তিনি ফাইল চুরি করছেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এত কথা আদালতে উঠছে কেন? সেটা লাইভ স্ট্রিমের মাধ্যমে গোটা দেশ দেখছে কেন? তার কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এমন একটি গরিত কাজ করেছেন যেটা আইনগতভাবে একেবারেই সঠিক নয়। এই গরিত অপরাধটি তিনি সংগঠিত করে ফেলেছেন। ফিরদৌসা হাইকোর্টে কেন মামলাটি নিয়ে আসতে চেয়েছেন বলে আপনার মনে হয়? দেখুন সেটা তাদের তারা কেন নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি ২-৩টে কথা বলতে পারি। এক, দেখুন, কনফ্লিক্টটা বুঝতে হবে স্টেট এজেন্সির সঙ্গে সেন্ট্রাল এজেন্সির। সাধারণভাবে স্টেট এজেন্সির সঙ্গে সেন্ট্রাল এজেন্সি যদি কনফ্লিক্ট হয়, দেখুন, যদিও এই মামলাটি রিট পিটিশন দায়ের করেছেন, কিন্তু সেন্ট্রাল স্টেটে যদি কনফ্লিক্ট হয়, অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে সুপ্রিম কোর্ট। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ইডি তারা চাইছেন যে এই যে ইনভেস্টিগেশন সেটা রাজ্যের বাইরে হোক। হাইকোর্ট সেটা কি করে করবে? অ্যাডজুডিকেশন নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে হাইকোর্টে যেদিন মামলাটা উঠেছিল সেদিন যে ঘটনা ঘটেছিল, তারপরে আদৌ হাইকোর্টের বিচার পর্ব চলাটা সঠিক হবে কি হবে না সেই প্রশ্ন উঠে যায়। কিন্তু আমি মনে করি হাইকোর্টে নিশ্চিতভাবেই তারপরেও চালানো যায়। কিন্তু এই যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে এসে বারবার স্টেট এজেন্সি সেখানে ইন্টারফেয়ার করছে, তদন্ত অন্য রাজ্যে নিয়ে যাওয়ার প্রশ্ন আসছে। ফলে এইসব প্রশ্ন থাকার জন্য এবার অত্যন্ত সেনসিটিভ মামলা হয়ে ওঠার জন্য, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে অভিযুক্ত, সেই জন্য এই মামলার সেনসিটিভিটি বুঝে, এই মামলার গভীরতা বুঝে, এই মামলার হাইট বুঝে, মানে যেভাবেই দেখুন না কেন, যে গভীরতায় বলুন আর হাইট বলুন, যেভাবেই দেখুন না কেন, সমস্ত কিছু জেনে বুঝে সুপ্রিম কোর্ট মনে করেছে যে না, ওই ইডি অফিসার্সদের বিরুদ্ধে এফআইআর দায়ের করাটা সেটা স্টে করা উচিত। এই রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে এলে তাদের অফিসারদের উপরে ব্যবস্থা গৃহীত হয়। এটা শুধু নতুন বিষয় নয়। এর আগে চাকরি চুরির মামলায়, এই চাকরি দুর্নীতির মামলায় আদালত সিট গঠন করেছিল। সেই সিটের আধিকারিকদের বিরুদ্ধেও একই চেষ্টা করেছিল। সিবিআই এর মধ্যে সিট গঠন করে দিয়েছিল। সেখানেও আদালত বলে দিয়েছে যে আদালতের লিভ ছাড়া কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা যাবে না সেই সিটের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে। তাহলে বুঝুন, সেখানেও তাদের এটা করতে হয়। কত দুর্ভাগ্যজনক। একদম আমি প্রতীক জৈন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত চুপ কেন? এর পেছনে অন্য কোনো কারণ নেই? সেটা কেন চুপ সেটা তৃণমূল কংগ্রেস বা তারা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলতে পারে। আর আরেকটা প্রশ্ন থাকছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই কথা বলতে শোনা গেল যে এই মামলার ১০ মিনিটের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারতেন, কিন্তু এত সওয়াল জবাব হলো সেগুলোর ভিডিও রেকর্ড থাকা জরুরি বলে তারা মনে করছেন। কোথাও গিয়ে সাধারণ জনমানুষের একটা বিষয় আছে যে ফিরদৌসা যে সব সব বিচারের ক্ষেত্রে সবসময় দেখা যায় খুব ডিলেড হয় প্রসিডিওরটা। তো এক্ষেত্রেও কি তাই হবে? না, না, দেখুন, বিচারের ক্ষেত্রে সবসময় ডিলে হয় এটা মানে বলাটা ঠিক নয়। দেখুন, নিশ্চিতভাবে যে কিছু ক্ষেত্রে যে ডিলে হয় না সেটা ঠিক। আবার কিছু ক্ষেত্রে ডিলের গ্রাউন্ডে মামলা ইনফ্রাকচারস হয়ে গেছে সেটাও ঠিক। কিন্তু কিছু ক্ষেত্রে আবার অ্যাক্টিভলি কাজ হয়েছে সেটাও ঠিক। ফলে এই বিভিন্ন প্রসিডিংস এ বিভিন্ন ঘটনা ঘটে। নিশ্চিতভাবেই ডিলে হওয়াটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। বিচার দ্রুততার সঙ্গে হওয়া উচিত। কিন্তু দ্রুততার সঙ্গে বিচার করতে গিয়ে ভুল বিচার করার থেকে
সময় নিয়ে সঠিক বিচার করাটা সেটা সবসময় কাঙ্ক্ষিত। ফলে এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হয়। যে সময় নিয়ে ঠিক বিচার করা এবং দ্রুততার সঙ্গে বিচার করার করতে গিয়ে ভুল করা। এই দুটোর মধ্যে ব্যালেন্স করে একটা দ্রুততার সঙ্গে সঠিক বিচার। এইটা করাটা হচ্ছে সবথেকে কাঙ্ক্ষিত অবস্থান এবং আমি বিশ্বাস করি ভারতবর্ষের গণতন্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হলো এই বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা সাংবিধানিক আদালতগুলো তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই ক্ষেত্রেও সাংবিধানিক আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিশ্বাস আমার রয়েছে।